Assalamu alaikum everyone. This is Riaz. Welcome to my YouTube channel Riazuddin Blog. So guys, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে মজার একটি বিষয় আছে ব্লগের মধ্যে। তো গত ব্লগের মতন আজকেও হচ্ছে সেইভাবেই ড্রেস আপ, শীতের পোশাক আশাক সবই পরেই আসলে বের হয়েছি, তাছাড়া কোনো ওয়ে নাই। আসলে প্রতিদিন আর বলবো না। তো বিষয়টা হচ্ছে, আমি যে গত একটা ট্যুরে গেছিলাম, গত তো 7 থেকে 8 না 1 বছরের মতন হবে, 1 বছর হয়ে গেছে। তো ট্যুরে গেছিলাম হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মানে কিছু কিছু এরিয়াতে ঘোরাঘুরি করছি অনেক। তো ওইটার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। তো এখন সময় হচ্ছে মোটরসাইকেলে ঘড়িতে 4:44, 4th গিয়ার। যাই হোক, সেটা হচ্ছে আমরা বেশ অনেকেই গেছিলাম। কয়জন? 5টা বাইক, 10 জন লোক, 5টা রাইডার, 5 জন পিলিয়ন। তো আসলে বাইকে যদি ডাবল যাওয়া হয়, ডাবল গেলে হচ্ছে অনেকটাই খরচ কমা যায়, খরচটা অনেকটাই কম হয়। ধরেন আমি 2 দিন থাকা খাওয়া আর হচ্ছে যাতায়াত মিলা দুইজনের হচ্ছে 5,000 টাকার মতন লাগছিল দুইজনের। আর যদি একা বাইক নিয়ে যাইতাম, থাকার খরচটা ওই রকমই লাগতো, তারপরে হচ্ছে বাইকের ফুয়েলটাও অতটুকুই লাগতো। তো সব মিলিয়ে হচ্ছে একা আসলে গেলে একটু খরচটা বেশি লাগবে। এই সেই ট্যুরের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আসলে দুঃখের বিষয়টা, শেষ মুহূর্তে বিষয়টা হচ্ছে একটু দুঃখজনক আর কি। সেটা হচ্ছে, আগে আপনাদের ফুল ডিটেলসটা বলি। তো আমরা এদিক থেকে বের হয়েছিলাম হচ্ছে সকালের দিকে, সকাল 6:30, মেবি 6:30 হবে। আসলে খেয়াল নাই টাইমটা এতটুকু, ভোরেই। ট্যুরে গেলে তো হচ্ছে ভোরেই বের হতে হইব, তাই না? ট্যুর ভোরের সকালে ট্যাঙ্কি ফুয়েল লোড দিয়ে দেন তারপর হচ্ছে যাব ট্যুরে। তো যাই হোক, সকালের দিকে বের হয়েছিলাম। বের হওয়ার পর হচ্ছে সবাই মোটামুটি আস্তে ধীরে ওই রকম। তো 6টা বের হওয়ার কথা ছিল হচ্ছে 5:30টার দিকে। তো বের হতে তো এটা আসলে গ্রুপ রাইডে হচ্ছে গেলে গ্রুপ রাইডে লেট হবে, লেট না হয়ে উপায় নাই। একজনে ফার্স্টে আসবে, একজনে একটু লেট করবে, সব মিলিয়ে লেট হবেই, এটা বলে লাভ নাই। একা গেলে হচ্ছে আপনি একা বের হয়ে যেতে পারবেন খুবই তাড়াতাড়ি, কিন্তু গ্রুপ রাইডে গেলে একটু সময় লাগবেই। যাই হোক, ওইটা কোনো ফ্যাক্ট না। তো আমরা সবাই মোটামুটি বের হয়েছিলাম। তো আমার ওই সময়টা হচ্ছে অ্যাকশন ক্যামেরা ছিল আশুক ব্র্যান্ডের, আশুক 5K। তো ওইটা আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে একেবারে, চ্যানেল যখন কন্টিনিউ চালাই তখন ফার্স্টের দিকের ভিডিও। তো ট্যুরে গেলাম, যাওয়ার পর হচ্ছে বাসা থেকে বের হয়েছি হয়ে, দেন ফুয়েলটি লোড দিয়ে দেন রাজেন্দ্রপুর থেকে আর্মি ক্যাম্প সামনে বাসের এদিক দিয়ে ভৈরবের রাস্তা দিয়ে গেছিলাম। তো অনেকটাই এনজয় করছি। তো আমরা যখন ট্যুরে যাই মোটামুটি আস্তে ধীরেই গেছিলাম, আস্তে ধীরেই যাওয়া হয়েছে আর কি। তো মাঝখানে যাওয়ার পথে আমরা আবার একটা জায়গায় গিয়ে রাস্তা ভুল করে ফেলেছিলাম। দেন তারপর আবার ওই জায়গায় একটা দোকান ছিল, দোকান থেকে অল্প কিছু হালকা নাস্তা খাইছিলাম, কলা রুটি অনেকে খাইছে, কলা টলা খাইয়া দেন তারপর আবার ব্যাক করছি। রাস্তা আসলে না চিনলে যা হয় আর কি। এই ট্রাকটাকে আমার অতিক্রম করতে হবে যে কোনো মূল্যেই হোক, যেইভাবেই হোক। এটার পিছনে থেকে আমি ব্লগ করতে পারতেছি না। বাইক এসে পড়ছে, এখন একটা দিব। এই হচ্ছে জিক্সারের রেডি পিক আপ। তো ট্যুরে গেলাম, যাওয়ার পর হচ্ছে যাইতে সন্ধ্যা হয়েছিল, মনে হয় সন্ধ্যাই হয়েছিল। তো যাইতে প্রকৃতি দেখতেই সারাদিন ভৈরাই বাইক চালাইয়া দেন তারপর গেছি। ওদিকে হোটেল ওইরকম পাওয়া যায় নাই, তারপর বেশ কয়েকটা হোটেল পাওয়া গেছিল। তারপর অনেকক্ষণ বৈশা থেকে দাঁড়ায় থেকে হোটেল ঠিকঠাক কইরা তারপর হচ্ছে হোটেলে উঠলাম। কিন্তু এখন প্রবলেমটা হয়ে গেছে বাইক পার্কিং করা নিয়ে প্রবলেম। ওইদিকে বাইক পার্কিং এর কোনো ব্যবস্থা নাই।
তারপর কষ্ট মষ্ট কইরা তো আমি একটা কি করছিলাম, বুদ্ধি করে একটা শিকল নিছিলাম অনেক বড়, মেবি 10 থেকে 15 ফিটের মতন হবে। তো একটা শিকল নিছিলাম। তো যার যার বাইকের তো মানে লক টক থাকেই, লক থাকে ওই জায়গায়, পরে ওই শিকল দিয়া প্রত্যেকটা বাইকের মানে যাতে কোনো মানে প্রবলেম না হয়, যাতে হচ্ছে মানে একটা ট্যুরে গেলে যাতে কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয়। দেখা গেছে একটা বাইক যদি হারায় যায় তাহলে কীরকম বলেন, তার জন্য একটা শিকল নিয়েছিলাম। পর সবার বাইকের সামনের চাকা দিয়ে মানে সব শিকল ঢুকায়, মানে প্রত্যেকটার বাইকের একটা চাকায় মানে সামনের চাকা দিয়ে শিকল ঢুকায় এই মাথা আর ওই মাথায় পরে তালা লাগাই দেওয়া হয়েছিল। তারপর বাইকটা সুন্দর করে চাদর টাদর দিয়া বাহিরে রাখা হয়েছিল, মানে ডাইকে রাখা হয়েছিল যাতে কোনো প্রবলেম না হয়। খুবই রিক্সে ছিলাম আসলে বাইক বাহিরে রাইখা, দেখা গেছে রাস্তার পাশে। তবে ওইরকম আহামরি কোনো প্রবলেম হয় না। আর আমার হচ্ছে এক মামার পরিচিত অনেক একটা লোক ছিল। আসলে আমার একটা মামা আছে, তো বরকত মামা, তো উনি ওনার সব জায়গাতেই লোক পরিচিত লোক আছে। তো ওই জায়গায় গিয়েও দেখা গেছে চেয়ারম্যান না মেম্বার, তো ওই জায়গায় ওনার পরিচিত লোক বের হয়ে গেছে। পরে কোনো প্রবলেম হয় নাই, পরে নিশ্চিন্তায় নির্দ্বিধায় থাকলাম, ঘুরলাম। তো তারপর হচ্ছে লাস্ট সিলেট থেকে হচ্ছে সাদা পাথর এদিক দিয়ে ঘোরাঘুরি করলাম। তারপর পরের দিন হচ্ছে বের হইলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। সুনামগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তা ভাইরে ভাই এত পরিমাণের বাজে রাস্তা, যেই পরিমাণের রাস্তা বাজে, এই রাস্তা দিয়ে আসলে চলাচল করা খুবই কষ্টদায়ক হয়ে গেছে। তো ওই জায়গায় গিয়ে হচ্ছে আমার বাইকের বলনেসারটা চলে গেছিলো। তো ওই জায়গায় বলনেসার চলে যাওয়ার পরে আবার আইসা দেন হচ্ছে বলনেসার চেঞ্জ করছিলাম। এরপর আর চেঞ্জ করা হয় নাই, ওই একবারই চেঞ্জ করা হয়েছিল। তো ওই জায়গায় মানে এত পরিমাণের খারাপ রাস্তা, আর একাই রাইড করছি আমি। আমার পিলিয়ন যে ছিল সে হচ্ছে এরকম মানে রাইড করতে পারে নাই, তো একাই রাইড করছি। রাইড করার পর হচ্ছে সুনামগঞ্জের রাস্তার দিকে, ওইদিকে আবার যখন সুনামগঞ্জের দিকে ঢুকি তখন রাত অনেক বেজে গেছে। তখন হোটেল পাওয়াটা খুবই মানে কষ্টদায়ক হয়ে গেছে। তো পরে ভাবছিলাম যে হয়তো সুনামগঞ্জের দিকে আসা হয়ে গেছে, তাহলে হচ্ছে বাড়ির দিকে যাইতে পারবো। পরে বললো যে না, এত দূর, এখনও মোটামুটি 250-300 কিলোমিটার মতন যাইতে হবে। তাহলে তো ওই রাতে 10টার দিকে, রাতের বেলা তো আসলে বাইক রাইড করাটা খুবই রিস্ক হয়ে যায় না। তো ওই দিন আর মানে সুনামগঞ্জের দিকে থাকা হয়েছে। পরের দিন হচ্ছে, তবে আমার আবার রাত্রে একটা কাজ ছিল, খুবই তাড়াতাড়ি আসতে হয়েছে। তো আসার পথে মানে যখন আমরা হচ্ছে মানে রওনা দিব, ওই জায়গা থেকে খাওয়া দাওয়া করে রেস্ট করে দেন বাইকে উঠা, তারপর বাইকটা স্টার্ট দিলাম। আবার হচ্ছে ময়মনসিংহ রাস্তা দিয়ে আসছিলাম। তো সেই জায়গায় হচ্ছে এত পরিমাণের মানে ওই রাস্তাটাও খারাপ, মানে ওই রাস্তাটাও যে এত পরিমাণের খারাপ ছিল, মানে রাস্তার তখন কাজ চলতেছে, ধুলা আর ধুলা, মানে এই যে ধুলা দেখা যাচ্ছে না, এইরকম না, এর চেয়েও বেশি ধুলা, মানে এত পরিমাণের ধুলা। আবার ট্রাক মাল নিয়ে যাইতেছে, বালু ইটা এগুলো নিয়ে যাইতেছে, মানে বালু আর হচ্ছে ধুলা এগুলো মিশ্রিত একটা মানে এত একটা বাজে অবস্থা গেছে। তারপরও আল্লাহর রহমতে সুস্থভাবে আসতে পারছি। মানে আস্তে আস্তে আবার মাঝখানে একটা ইনসিডেন্ট হয়েছে। তো আমরা যখন ময়মনসিংহ পর্যন্ত আসলাম, ময়মনসিংহ থেকে তো আমার বড় ভাই একটা ছিল আর মামা ছিল, তো ওনারা বেশ কয়েকজন ময়মনসিংহ রয়েছে, দেন আমরা বাকি 2-3জন বের হয়ে গেছিলাম। তো এর মাঝখানে আবার আমার এক মামা আছে, তো উনি আবার 4B চালায়। তো উনি কি করছে, উনি আমাদেরকে রাইখা আস্তে ধীরে অনেক আগে আইসা পড়ছে। ওনাকে আর ধরতেই পারি নাই, তবে আমি আর আমার এক আঙ্কেল ছিল, তো ওনাকে নিয়ে আমি আর আমার এক আঙ্কেলকে নিয়ে মানে আমরা 2জনে আসছি আর কি। তো আসার পর মানে মাঝ রাস্তায় হচ্ছে মাওনা ভালুকার দিকে যখন আসলাম, মাওনা ভালুকার দিকে আসার পর হচ্ছে মাঝখানে হচ্ছে রাস্তা, তখন ময়মনসিংহ রাস্তার মধ্যে কাজ চলতেছে আর কি, টুকটাক কাজ কাম চলতেছে। তো কাজ কাম চলার পর হচ্ছে তো মাঝখানে মেন রাস্তার মধ্যে হচ্ছে ইউটার্নের একটু পরেই হচ্ছে মানে বালির থাম,
মানে এই পরিমাণের বালির থাম আমরা তো আসলে বুঝতে পারি নাই। আমার বাইকের স্পিড ছিল মেবি 75 থেকে 80 এরকম স্পিড ছিল। তো এরকম স্পিড থাকার ফলে তো আমি আসলে দেখতে পারি নাই যে, তো আমার পিছনে যে আঙ্কেল ছিল তো ওনার বাইক ছিল হচ্ছে সম্ভবত 110 সিসির ওয়ালটন, 125 সিসি বা 100 সিসি সম্ভবত। তো একটু মানে হয়ে গেছিলো, অনেক পুরনো হয়ে গেছিলো ওয়ালটন কোম্পানির। তো সেটা হচ্ছে উনি আইসা এই বালুর উপরে উঠে দিছে। আমি ওনার আগে আসছি, আইসা হচ্ছে ব্রেক ট্রেক করে মানে আমিও ভয় পেয়ে গেছি যে আমি মনে হয় লাগাই দিব। তারপর আমি মোটামুটি ভালোভাবে কন্ট্রোল করতে পারছি। এদিকে তো জ্যাম ট্যাম রে ভাই। তো আমি মোটামুটি ব্রেক করে একেবারে ভালো মানে কাছাকাছি পর্যন্ত, মানে কাছাকাছি পর্যন্ত আইসা দেন ব্রেক করে থামতে পারছি। তো উনি আর থামতে পারে নাই। না থামার কারণে উনি বালুর উপর যখন উঠাই দিছে, উনি আর পিছনে আরেকজন ছিল একটা হুজুর, মানে মসজিদের এক মুয়াজ্জিন। তো উনারাও ভাই বেড়াদারি। তো যাই হোক উনি পরে কি করছে, মানে বালুর উপর দেয়া এই ওনার স্পিডটাও বাইকের স্পিডটাও সম্ভবত 65-70 এরকম ছিল আর কি। তো উনি এসে ব্রেকটা আর করতে পারে নাই। তো একেবারে বালুর উপর উঠাই দিয়া দেন তো পড়ে গেছে দুইজনেই। মোটামুটি ভালোই ব্যথা পাইছে, মোটামুটি পাইছে, খুব বেশি যে তা না। তো সেটা মানে ব্যথা পাইছে। তারপর আমি আস্তে ধীরে বাইকটা আমার একটা সাইড করলাম, সাইড করে তারপর ওনাদেরকে একটু ধরলাম, তারপর দেখলাম যে বাইকটা ঠিকঠাক বা ওনারা ঠিকঠাক আছে কিনা। তবে বালুর উপরে পড়ছে তো তার জন্য এতটা প্রবলেম হয় নাই গা। যদি হচ্ছে এরকম পাকার মধ্যে স্লিপ কাটতো করতো তাহলে অনেক মারাত্মক একটা অ্যাক্সিডেন্টের মতো মানে সম্মুখীন হইতো আর কি। যাক আল্লাহ তাআলা যা করে অনেক ভালোর জন্যই করে। তারপর হচ্ছে আমরা মোটামুটি ঠিকঠাক করে আশপাশেতে লোকজন আসলো, আইসা দেন একটু ধরাধরি করলো, একটু হেল্প করলো, মোটামুটি অনেকে হেল্প করছে আর কি। তবে বাইকের অবস্থা মোটামুটি হচ্ছে ট্যাঙ্কের এই জায়গায় ট্যাপ খাইছিল, আর টুকটাক মানে একটু প্রবলেম হয়েছিল আর কি। গলার হচ্ছে এটা বাঁকা টাকা হয়ে গেছিলো। দেন তারপর ওই জায়গা থেকে আস্তে ধীরে আসলাম। তারপর 40-50-60 এরকম টানছি। তো ওনাকে আর পিছনে ফালাই নাই, তো ওনাকে একেবারে সাথে নিয়ে আসছি। তো আমার আরেক মামা ছিল, উনি তো আইসাই পড়ছে, আসলে ওনার কথা নাই বলি। তো উনি আইসা পড়ার পর হচ্ছে তো ওনাকে তো আর ধরতেই পারি নাই। পরে আমরা দেন এই জায়গায় আস্তে ধীরে আইসা তারপর ফোন টোন দিলাম যে দুর্ঘটনায় কবলে পড়ছিলাম। দেন মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ঠিকঠাক মতন আসতে পারছি, এটাই অনেক বড়। যাই হোক পরে 8টা-8:30টার দিকেই বাসার দিকে আইসা পড়তে পারছি ইনশাল্লাহ। অ্যাক্সিডেন্ট যে করছিল এই জায়গাটাই খুবই মানে ভয়ঙ্কর একটা মানে রূপ নিতে পারতো এই জায়গায়। তবে ওই রকম আসলে হাইওয়েতে যদি একটু কোনো কিছু করা হয় তাহলে হচ্ছে একটা নিশানা কিছু দেওয়া লাগে যে আসলে সামনে কাজ চলতেছে বা সামনে ইউটার্ন করতে হবে। তো এটা তো আর আমরা জানি না, অন্ধকার না, একেবারে অন্ধকার। আমার বাইকের যখন ওই সময় হচ্ছে আমার বাইকের মানে হেডলাইটটা হচ্ছে স্টক ছিল। তো স্টক থাকার ফলে ওইরকম দেখাও যায় নাই। আর রাতের বেলা তো ফগ লাইট ছাড়া তো আসলে ওইরকম দেখাও যাবে না, তাই না? তো যাই হোক ওই জায়গা থেকে দেন তারপর আসতে পারছি আর কি। পরবর্তীতে পরে বা কোনো কারণে কোনো জায়গায় গেলে ওরকম সাবধানতা অবলম্বন করতে হইবে আর কি সবারই। মানে ওভার স্পিড আমি যদি ওই জায়গায় যদি হচ্ছে 90-100-তে টানতাম তাহলে আমি আর থাকতে পারলাম না, মানে আমি উপর দিয়ে উঠে দিতাম। যেহেতু আমার বাইকের মোটামুটি ব্রেক কন্ট্রোলিং আদার্স সব কিছু মোটামুটি ভালো ছিল, তো উনি আর হচ্ছে ব্রেক করে রাখতে পারে নাই। তো এই ছিল ঘটনা, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও আর এই পর্যন্তই থাকবে। তো হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাইকা ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন।
আর দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটি রাস্তায় আজকের ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই সাবধানতা অবলম্বন করবেন, নিরাপদে বাইক রাইড করবেন, যে যেটাই রাইড করেন, যে যেভাবে চলেন, হাঁটেন বা বাইক সাইকেল চালান, সবাই সাবধানতা অবলম্বন করবেন। এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ। তো আর টুকটাক কাজ সাইডে দেন, তারপর বেরিয়ে যাবো আর কি।